জোড়াসাঁকো ইনফ্যাক্ট একটা চ্যালেঞ্জিং সিট। আমরা 2019 নির্বাচনে আমরা এই সিটটা অঙ্ক তালিকাতে দেখা গেল আমরা হেরেছি। তাই ইনফ্যাক্ট আই থিঙ্ক আই এম প্রিভিলেজড, আই এম অনার্ড কি উনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন যে একটা হারার সিট চ্যালেঞ্জ দিয়েছে, যেটা আমাকে জিতে এসেছে। জোড়াসাঁকোকে আমি ওয়ার্ল্ড টুরিস্ট ম্যাপে নিয়ে আসতে 10 বছরে অনেক উন্নয়ন করা হয়েছে, কিন্তু আমরা এটা বলছি না কি 10 বছরে সব প্রবলেমটা সলভ হয়েছে। অনেকগুলো কাজ বাকি আছে, আমরা পুরোনো কাজের আর ইমপ্রুভমেন্ট করবো, নতুন কাজ যারা যারা আমরা বুঝবো ওকে নিয়ে ওদের অনুযায়ী আমরা আরও দেখাবো। আর ক্ষতি হলো ডিমনিটাইজেশন, ওনার ক্ষতি হয়েছে ইমপ্রপার অ্যান্ড হ্যাপহ্যাজার্ড ইমপ্লিমেন্টেশন অফ জিএসটি। আমার ভরসা আছে কি অনেকগুলো এই ট্রেডার্সগুলো আমার কাছে সাপোর্ট করবে, যারা যারা এখানে করতে পারছে। লড়াইটা খুব কঠিন, আপনাদের সঙ্গে লড়াই আছে, আমাদের নিজের সার্ভাইভালের জন্য লড়াই আছে। আমাকে ভোট দিলে আপনি অনেক লাভ পাবেন, আপনি একসঙ্গে 3টা ভোট পাবেন। যে আমাকে ভোট দিয়েছে সে, যে আমাকে নাও ভোট দিয়েছে, আমি কাজ কিন্তু সবার জন্য। একটা বিধানসভা নির্বাচন চলে এলো, এখনো প্রস্তাব করা টিমের ভবিষ্যৎ কি মানুষ জানে না, ভাবা হলো না, তৈরি করা হলো। আপনাদের সম্পূর্ণ হচ্ছে না, ইলেকশন প্রসেসকে ডিস্টার্ব না করে যতগুলো সম্ভব অতগুলো কাজ করা যায়। আপনি তো অবাক হন, বিজেপি আপনাদের কোনো অফার দিয়েছে? আমরা দিদিকে আমি ওনাকে মা হিসাবে, আমি যদি খুব চাপ হবে আমার কোনো মনে করি এরকম কোনো, আমি রাজনীতি ছেড়ে দেবো। নমস্কার, কলকাতা 24/7-এ আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবচাঁদ। আমার সঙ্গে আজকে রয়েছেন জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিবেক গুপ্তা। বিবেক, প্রথমেই কলকাতা 24/7-এ আপনাকে স্বাগত। ধন্যবাদ, নমস্কার। প্রথমে যেটা জানতে ইচ্ছে করছে যে রাজ্যসভার সাংসদ থেকে বিধানসভা ভোটের প্রার্থী হলেন কেন? এখন আমাদের দলের ডিসিপ্লিন ডেকোরাম এটা আছে, আর আমরা সব মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকে প্রেম করি। দিদির যা ইনস্ট্রাকশন আছে ওটা আমরা ইনস্ট্রাকশন ফলো করি। উনি যদি আমাকে বলতেন কাউন্সিলের দ্বারা, আমি কাউন্সিলের দাঁড়িয়ে যেতাম। আমরা কোনো এরকম ঘমন্ড নেই না কি আমি রাজ্যসভা ছিল আমি কাউন্সিলর কীরকম হবে। উনি জোড়াসাঁকো ইনফ্যাক্ট একটা চ্যালেঞ্জিং সিট। আমরা 2019 নির্বাচনে আমরা এই সিটটা অঙ্ক তালিকাতে দেখা গেল আমরা হেরেছি। তাই ইনফ্যাক্ট আই থিঙ্ক আই এম প্রিভিলেজড, আই এম অনার্ড কি উনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন যে একটা হারার সিট চ্যালেঞ্জ দিয়েছে, যেটা আমাকে জিতে এসেছে। ঠিক, এখানে আমরা দেখেছি বিধানসভাতেও খুব ফাইট হয়েছে, লোকসভাতেও এই সিটটা তৃণমূল হয়েছে। তো সেখানে কি মনে হয় না আপনাকে দল একটা কঠিন লড়াইয়ের মধ্যে চলে দিল? আমি তো বলছি আমি ভাগ্যবান, আমার ভাগ্য আছে কি দল আমাকে এত কেপেবল হয়েছে চ্যালেঞ্জ দিতে পারে এই ছেলেকে। দল আমার নেত্রী আমার উপরে কনফিডেন্স দেখিয়েছে কি এই নেবে এটাকে জিনিসটাকে ঠিক করতে পারবে। এটা এইরকম ভাগ্য খুব কম লোকের পারে, যেখানে দল আর নেত্রী এইরকম কনফিডেন্স দেখায় কি হারা সিটকেও এটা টার্ন করতে পারে। রাজ্যসভার সাংসদ একটা সম্মানীয় পদ, সেখানে এবার সরাসরি একটা বিধানসভা নির্বাচনে এখন বলছে। রাজ্যসভা সাংসদ তখন কোন পার্টি থেকে ছিল? টিএমসি থেকে ছিল তো না, এটা আমরা অনেককেই দেখেছি যে পার্টি অনেক ব্যক্তিকেই রাজ্যসভা সাংসদ মনোনীত করে পাঠায়। কিন্তু পার্টি কাজ করতে হবে তো, ওখানে আমরা ফ্লোরে যেতে হতো, আমাদের প্রতিবাদ করতে হতো, অনেকগুলো জিনিস করতে হতো। দেখুন আপনারা সাংবাদিক, নিজেই সাংবাদিক, আমাদের কলমে সরাসরি আমরা তো মানে আমার না, আমাদের কাগজে আর মা সত্যি যখন যা ঠিক করে ওই রকম দেখা। সাংবাদিক লোকরা সমাজের একটা দর্পণ হয়ে কাজ করে, যা লোকের মানুষের যা ইচ্ছা আছে ওটা লিখতে হবে। আর নিউজ তো নিউজ, আমি নিউজকে কোনো টুইস্ট টার্ন করতে পারবো না। আর এত 9 বছরের পরে যদি আমাদের লোকপ্রিয় আছে, আমার কাগজে এই জন্য আছে কেন জনমানুষ যারা আমার লিডার ওরা জানে আমাদের 90 বছরের একটা ইতিহাস আছে, ইন্টিগ্রিটি, ট্রাস্ট আর ভ্যালিউস, যেটা ওখানে অন্য কাগজে ওরা পায় না। আর আমাদের কাগজ বেরোচ্ছে শুধু এখানে না, ঝাড়খণ্ডও আছে, উড়িষ্যাতে আছে, বিহারে আছে, আন্দামানে আছে। আমি কোথায় কোথায় বায়াস নিয়ে চলবো। আর আপনি বলুন ইচ্ছা করে নিচে সত্যি বলুন, অল পলিটিক্যাল পিপল আর বায়াস, অল জার্নালিস্ট আর অলসো বায়াস। আপনি বলুন কোনো নন বায়াস জার্নালিস্ট আছে? সব জার্নালিস্ট একটা কোনো না কোনো রকম স্ট্যান্ড নিয়ে নেয় কোনো না কোনো জিনিসে। বায়াস তো আমাদের লাইফে সবসময় থাকে, বায়াস কোনোদিন অ্যাভয়েড করা যাবে। যারা নিউজ পেপার, এখানে প্রচুর অবাঙালি ভোটার রয়েছে, তাদেরকে প্রভাবিত করতে পারবে? সেটা আমি জানি না। দেখুন নিউজ পেপার, আপনিও তো জানেন নিউজ পেপার একটা লিমিটেড রোল প্লে করতে পারে, একটা মেসেজ দিতে পারে, একটা রোল প্লে করতে পারে।
কিন্তু মানুষ তো গাধা না, মানুষ তো বোকা না, মানুষ নিজে ভাবে চিন্তা ভাবনা করে। আর ওরা দেখুন যারা নন বেঙ্গলি হচ্ছে ওরা তো বেশি চিন্তা ভাবনা করে, যারা অনেকগুলো বিজনেস ট্রেডিং কমিউনিটি আছে ওরা তো খুব মূল ভাব পাবে, ওরা খুব বুঝে না কী হচ্ছে না হচ্ছে। আমরা আমাদের নিউজ পেপার একটা পার্টির কোনো প্রচারপত্র নেই, না আমাদের নিজে প্রচারপত্র নেই। আমার নিউজ পেপার হচ্ছে একটা প্রোডাক্ট, লাইক এনি আদার নিউজ পেপার, লাইক এনি আদার মিডিয়া হাউস, ওরা কাজ করে। আমাকে গিয়ে আমার কাজ করতে হবে, আমাকে গিয়ে 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন হয়েছে সেটা লক্ষ্য করতে হবে। আমাকে গিয়ে আমার বিলম্বের উপর ভিত্তি করবো কি ওনার হ্যাট্রিকটা করে দেওয়া যায়, যা ওনাকে থার্ড টাইম জয় করা যায়, সেই জন্য তাদের আরও কাজ। আর আমার কাছে এগুলি নেই, আমি আপনাকে করে দিয়ে দেবো। 10 বছরে হিন্দি ভাষাভাষীর জন্য উনি যা সাংঘাতিক কাজ করেছে, আমরা পুরো একটা রিপোর্ট কার্ড আলাদা করে বের করতে হবে। এক দুটা কাজ হলে তো মুখে বলা যেত, আমাকে তো রিপোর্ট কার্ড বেরোলো তো আমরা সবাইকে দিচ্ছি, সব অবাক হয়ে যেত। 10 বছরে 600 হিন্দি মিডিয়াম, 7খানা কলেজ, 40খানা কলেজে হিন্দি আপনি প্রশ্নপত্র লিখতে পারেন, আনসার স্ক্রিপ্ট লিখতে পারেন। একটা ইউনিভার্সিটি সেকেন্ড ইন ইন্ডিয়া, একটা হিন্দি ইউনিভার্সিটি হাওড়াতে করে দিয়েছে। মানে হিন্দি ভাষাভাষীদের জন্য যারা কাজ হয়েছে আপনারা চিন্তা করতে পারেন। বিজেপিকে বলা হয় বিজেপি অবাঙালিদের দল। সেখানে তৃণমূল, আপনি অবাঙালি অবশ্যই, কিন্তু তৃণমূলের ক্যান্ডিডেট আছে, তৃণমূল একদম আত্মতন্ত্র একটা রাজনৈতিক দল, সেখানে এখানকার অবাঙালি ভোটাররা কীভাবে আপনার উপর ভরসা করবে? দেখুন, এরা অনেকগুলো লোকের সঙ্গে তো আমাদের রিলেশন আছে, অনেকদিন সঙ্গে কথাবার্তা হবে, আমাদের জানাশোনা আছে। আর পশ্চিমবঙ্গে আমি আপনাকে একটু স্ট্যাটিস্টিক দিতে চাইছি। 11 কোটি মানুষ আছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে 1.5 কোটি আছে হিন্দি ভাষা আছে। এই 1.5 কোটি টাকা, 1.5 কোটির মধ্যে আপনি মনে করুন, ইফ আই এম নট মিস্টেকেন 50-60 লাখ তো মিনিমাম ভোট হবে হিন্দি ভাষাভাষীর জন্য। আমার মনে হচ্ছে না 50 লাখ পুরোটা পুরো বিজেপি। এই একটা ধারণা ক্রিয়েট করানো হচ্ছে কি ভাই নন বাঙালি বলে বিজেপি। আর বিজেপি কি শুধু বেঙ্গলের নন বেঙ্গলি ভোটের উপরে আসছে? না, ওরা তো বেঙ্গলি ভোট, ওরা মুসলিম ছাড়া সবই তো ভোট অ্যাটাক করছে। আর হিন্দি ভাষাভাষী দল আমরা বুঝে দিচ্ছি, ওরা দেখুন লোকসভা দিয়েছে, অন্য কারণ ছিল, অন্য ফ্যাক্টর ছিল, অন্য ছিল, কিন্তু ওরা এটা বিধানসভা যখন ভোট হচ্ছে ওরা দেখছে লোকাল ফ্যাক্টার্স কী আছে, ওনাদের লোকাল সিভিক সেন্স কী আছে। আমরা ক্লিনলিনেস, আমাদের হাইজিন, ড্রেনেজ, ওয়াটার, এইসবগুলো অনেক ডেভেলপমেন্ট করেছে। কর্পোরেশন আর স্টেট গভর্নমেন্ট একসঙ্গে যদি মিলিয়ে কাজ করে সাংঘাতিক কাজ করতে পারে, এটা ওরাও জানে, দে আর ইন্টারেস্টেড ইন দ্যাট, ওরা ওটাই করে ফেলেছে ওটাকে। আর আমার মনে হচ্ছে এরা ভাষার উপরে ক্যাম্পেন হচ্ছে না, এটা ক্যাম্পেন হবে অন ডেলিভারি অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। এটা ওদের যা উন্নয়ন হয়েছে আর এটা কি আগে আর কোথায় নিয়ে যেতে পারবে। আপনি এখানকার ভোটারদের কাছে নিয়ে কী বলছেন? আমার ওনাকে দুটোই জিনিস বলা হচ্ছে, কি জোড়াসাঁকোকে আমি ওয়ার্ল্ড টুরিস্ট ম্যাপে নিয়ে আসতে চাই। আমি চেয়েছিলাম কি এখানে একটা কালচার আছে, হেরিটেজ আছে, হিস্ট্রি আছে, ঠাকুরবাড়ি, জোড়াসাঁকো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরবাড়ি আছে, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উমেশচন্দ্র, মানে নানা রকমের লোকের বাড়ি এখানে আছে, যেখানে জন্ম হয়েছে, যেখানে ওরা বের করেছে, এখানে কলেজ আছে, এখানে মিষ্টি পাড়া বাজারে শপিং, তারপরে অনেক নানা রকম মিষ্টি, মার্বেল প্যালেস, মানে ইটস আ হটবেড অফ। আমি বলছি শুধু দক্ষিণেশ্বর আর কালীঘাট যাওয়ার দরকার নেই, ওর ভিতরের মনে যাওয়ার দরকার নেই, ওর জায়গা আপনি এখানে আসুন, এখানে এনজয় করুন। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ আ পার্ট অফ হাওড়া ব্রিজ, ইজ পার্ট অফ দিস কনস্টিটুয়েন্সি। জোড়াসাঁকো কনস্টিটুয়েন্সির একটা পার্ট হাওড়া ব্রিজ, কিন্তু ইট ইজ শেয়ার বিটুইন হাওড়া অ্যান্ড ক্যালকাটা। হাওড়া ব্রিজ টেকনিক্যালি আমাদের কনস্টিটুয়েন্সি ভিতরে আসছে। এছাড়া সেকেন্ড পয়েন্ট হচ্ছে জোড়াসাঁকোতে 10 বছরে অনেক উন্নয়ন করা হয়েছে, কিন্তু আমরা এটা বলছি না কি 10 বছরে সব প্রবলেমটা সলভ হয়েছে। অনেকগুলো কাজ বাকি আছে, আমরা পুরোনো কাজের আর ইমপ্রুভমেন্ট করবো, নতুন নতুন কাজ যারা আমরা বুঝবো ওকে নিয়ে ওই অনুযায়ী আমরা আরও ডেভেলপ করবো। কিন্তু বড় বাজারের মধ্যে একটা বড় মার্কেট চলছে, প্রচুর অবাঙালি ব্যবসা, তাদের কাছে দিয়ে বলছে। দেখুন ওইটার কাছে আমি বলছি কি উনি তো ট্রেড করে যাচ্ছে, ওনার মার্কেটস, হোলসেল মার্কেটস আছে, আর এত বছরে নানা রকমের লজিস্টিক্স পার্ক এসব হওয়ার পরে উনি এইখানেই চুজ করে নেন, এখানেই ভালোবাসেন, এখানেই থাকতে চান। আমরা দেখবো ওনার কাছে আমরা কি সুবিধা করে দিতে পারবো, ওনাদের কি ইমপ্রুভমেন্ট করে দিতে পারবো। আর ট্রেড অ্যান্ড কমার্স দেখুন, একটা বিধানসভা হলে আমাদের গভর্নমেন্ট অনেক
ইজ অফ ডুইং বিজনেসে অনেক কাজ করেছে, যার লাভ উনিও পেয়েছিলেন। আর ওনার ক্ষতি হলো ডিমনিটাইজেশন, ওনার ক্ষতি হয়েছে ইমপ্রপার অ্যান্ড হ্যাভহেজার্ড ইমপ্লিমেন্টেশন অফ জিএসটি। ওই অনুযায়ী আমরা বলবো কি ভাই ডিমনিটাইজেশন আর জিএসটি আমার হাতে ছিল না, কিন্তু আমাদের যে লাইসেন্সিংগুলো আছে আমরা সিম্পলিফাই করছি, ওয়ান উইন্ডো করছি, অনলাইন করছি। ট্রেড লাইসেন্স যেখানে আমার এখানে একদম রিনিউয়ালটা 100% অনলাইন হয়ে যাচ্ছে, এখন আপনাকে কোথায় যেতে হবে না, কোথায় কাকে টাকা দিতে হবে। বা উই আর ট্রাইং টু ডু হোয়াট এভার উই ক্যান ডু ফ্রম আওয়ার সাইড। আমরা ওনাকে যা কিছু করতে চাইছি আমরা আমার সাইডে করে যাবো। আর আমার মনে আছে, আমি ভরসা আছে কি অনেকগুলো এই ট্রেডার্সগুলো আমার কাছে সাপোর্ট করবে, যারা যেখানে ভোটার আছে। জোড়াসাঁকোর বাসিন্দাদের কোনো প্রতিশ্রুতি দিচ্ছে? না, আমি ওনাকে শুধু একটাই আমি নতুন ক্যান্ডিডেট, আমি ফার্স্ট টাইম দাঁড়িয়েছি, কিন্তু রাজনীতির আমার পুরোনো একটা ইতিহাস আছে। দিদির দল, আমি ক্যান্ডিডেট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্যান্ডিডেট হচ্ছে জোড়াসাঁকোর একটা লোক। কেন এই লড়াইটা খুব কঠিন, আপনাদের সঙ্গে লড়াই আছে, আমাদের নিজের সার্ভাইভালের জন্য লড়াই আছে। আমাকে ভোট দিলে আপনি অনেক লাভ পাবেন, আপনি একসঙ্গে 3টা ভোট পাবেন। আমাকে ভোট দিলে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পাবে, উনি চিফ মিনিস্টারের জয়ী হবে, ওনার সরকার আসবে, আর আপনি বেঙ্গলকে ভোট দেবেন, বেঙ্গলের ভোটে ভোট দেবেন। আমি তো আপনাকে ট্রিপল বোনান্সার দিয়ে দিচ্ছি, একটা বিবেক গুপ্তাকে ভোট দিলে 3জন ভোট একসঙ্গে পেয়ে যাবে। জিতলে প্রথম কি কাজ করতে চান? জিতলে সবচেয়ে থেকে প্রথম হচ্ছে আমাদের 2টা কাজ দেব। একটা হচ্ছে আমাদের পৌরসভার সব ইলেকশন হবে, আমার ইমিডিয়েট কাজ হবে আমাদের যা কাউন্সিলরগুলো আছে, আমার যা ওয়ার্ড প্রেসিডেন্ট আছে ওনাকে নিয়ে বসবো। আর আমাদের 11টা ওয়ার্ডে, আমার এলাকায় যে 11টা ওয়ার্ড আছে ওটা টিএমসি জয় করে ওটা আমরা ঠিক করবো, ওটাকে আধুনিক কাজে। আর তারপরে এই এলাকার মানুষের সঙ্গে বসে কিছু তো আমরা বসছি অলরেডি, আবার ওনার সঙ্গে ওনাকে রিএশোর করবো কি যে আমাকে ভোট দিয়েছে সে, যে আমাকে নাও ভোট দিয়েছে, আমি কাজ কিন্তু সবার জন্য। আপনার বিধানসভা কেন্দ্রের একটা বড় ইস্যু হচ্ছে পোস্তা ওয়ার্ড। গতবার বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্র করল, যার এফেক্ট আমরা দেখলাম বিএলএ করেছে। আর একটা বিধানসভা নির্বাচন চলে এলো, এখনো পোস্তা ওয়ার্ডের ভবিষ্যৎ কি মানুষ জানে না, ভাঙা হলো না তৈরি করা হলো। আপনাকে এটার ইলেকশনের সম্মুখীন হতে হচ্ছে না? না, এটা কেউ অনেক লোক জিজ্ঞেস করছে, কিন্তু আমি আবার ওনাকে বলবো সম্মান করতে, নাহলে আপনার চ্যানেল দেখার জন্য। এটা তো অলরেডি টেন্ডার ফ্লোট হয়ে গেছে ভাঙার জন্য। আর যারা মডেল কোড অফ কন্ডাক্টের জন্য কিছু পার্ট অফ টেন্ডার সাথে ইমপ্লিমেন্ট হচ্ছে না, কিছু কিন্তু ওরা, আমি যা দেখতে পাচ্ছি কিছু কাজ ওরা করলো, যতদিন ডেট অ্যানাউন্স হলো না, কিছু শিট ওরা হ্যাঁ, এটা তো একটা পদ্ধতি, এটা তো কোনো হঠাৎ আমি একদিন ডিসাইড করে দেবো এটা দিয়ে দেবো, এটা করতে ওটা হয় না। ইঞ্জিনিয়ারগুলো যাদবপুর, আইএসটি, শিবপুর, অনেক জায়গা থেকে ইঞ্জিনিয়ারগুলো আসলো, ওরা কনসালটেশন করলো, ওরা দেখলো, স্টাডি করলো, ওরা রিপোর্ট দিল, রিপোর্টের উপরে নানা রকম হলো, বিচার বিমর্শ হলো, ওরা এটা সব করার পরে ঠিক হলো। তারপরে টেন্ডারিং হলো, টেন্ডার হয়েছে, টেন্ডারে 3টা কোম্পানি ভাগ দিয়েছিল, 2টা শর্ট লিস্ট করা হলো, তারপরে একটা কোম্পানি আমার মনে হচ্ছে জয় হয়েছে। ওটা এখন ওরা কাজ দেওয়া হয়েছে, ওরা এখন কাজ করে যাচ্ছে। কিছু কাজটা হয়ে গেছে, কিছু কাজটা ওরা স্লোলি যেরকম পাচ্ছে। দেখুন, যেহেতু ইলেকশন আছে, আর এই মার্চ এপ্রিল ইজ দি ফেস্টিভ্যাল অফ সিজনস। যে আমরা বসন্ত বলি, বসন্ত উৎসব বলি আমরা, কেন বলি? যেমন শীতলা মার পুজো থাকে, আপনার গোলদোল থাকে, এখানে রামনবমী আছে, এখানে আমাদের যে কী বলি শিবরাত্রি থাকে, আচ্ছা, তারপরে রমজানের মাস আসছে, মানে নানা রকম জিনিস। যখন কাজ করতে হয়, হয়তো রাস্তাঘাট বন্ধ করতে হবে, তো মানুষের যা ইলেকশন প্রসেসকে ডিস্টার্ব না করে যতগুলো সম্ভব ততগুলো কাজ করা যাচ্ছে। আপনার এখানে সীতা বক্সি আপনি তাকে প্রচারে সব রকমের পাচ্ছেন, তার সহযোগিতা পাচ্ছেন? আমার তো দেখুন, যখন আমার নাম অ্যানাউন্স হলো আমি ওনার কাছে গিয়েছি, আর ওনার কাছে আমি রিকোয়েস্ট করেছিলাম। আর আমার 2-3টা তো জয়েন্ট মিটিংও হয়ে গেছে, যেখানে উনিও ছিলেন, আমিও ছিলেন, সবার সঙ্গে কথাবার্তা করলাম। ইনফ্যাক্ট আপনি, আমাকে ভালো লাগছে কি আপনার ইন্টারভিউ আগে হয়নি, আজকে হচ্ছে, কেন কালকে রাত্রি ওনার ওয়ার্ডে ওনার সঙ্গে প্রচার করে এসেছি। উনিও ছিলেন, আমিও ছিলেন, ওনার আমাদের দলের সঙ্গ ছিলেন। দেখুন, আমার মনে হচ্ছে স্মিতাবাসী দল করেন, আমি দল করি, দলের নেত্রী একটা ইনস্ট্রাকশন দিয়েছি, ওটাকে সবই মেনে চলবে।
আর দেখুন, উনিও ওনার ফ্যামিলিও দলের অনেক সার্ভিস করেছে, দলের অনেক কাজ করেছে। সেই অনুযায়ী দেখুন, এটা এরকম দেখা যায় না, একটা এরকম ভাবতে হয় কোনো না কোনো সময় ঠাকুরের কোনো ইচ্ছা থাকে আপনার জন্য, যে আপনি সেই সময় বুঝতে পারবেন, সে ওটা পড়ে আপনি বুঝতে পারবেন। হয়তো কিছু পূজা করে ওর মধ্যে আপনার কোনো ভালো জিনিস করার জন্য একবার কিছু চোট দিতে হবে। আমার মনে হয় চোট না, চোট দেওয়াটা ঠিক হলো না। আমার মনে হয়েছে এখানে যা কিছু করা হয়েছে, দল ডিসিশন নিয়েছে, নেত্রী ডিসিশন নিয়েছে, অনেকগুলো ফ্যাক্টর ভেবে কি ভাই আমাদের জেতার লোকের একটা পাঠানো দরকার। আর আমার দেখুন, দিদিমণি সবার জন্য, আমার মনে হচ্ছে স্মিতাদির জন্য কিছু ভেবে রেখেছে, তো সময় এসে স্মিতাদি পাবে না জিনিসটা। আপনি তো অবাক হন, বিজেপি আপনাদের কোনো অফার দিয়েছে? জানি না, ডাইরেক্টলি তো এটা তো আমি বলতে পারবো না, কিন্তু এটাও ঠিক কি আমাদের দলে অনেক লোক বিজেপিতে গেছে। আমি জানি আপনি ওখানে যাবেন, সেটা আমি আগেই বলে দিচ্ছি। ভাই আর লোক, এই দুটা এরকম ইমোশনস আছে, এর কি উত্তর দিতে পারে? ভয়ের লোভে যারা মানুষ যারা কিছু করে, বাধ্য হয়েছে, করে নিয়েছে, কি বলা যায়? কিছু বলা যাবে। কিন্তু আমরা দিদিকে, আমি ওনাকে মা হিসাবে মানি। আমি যদি খুব চাপ হবে আমার কোনো মনে করে এরকম কোনো, আমি রাজনীতি ছেড়ে দেবো। আমি বিজেপিতে যাবেন না? না, এখন আমি বিজেপি যাওয়ার প্রয়োজন কোথায় হচ্ছে? আমি টিএমসি ক্যান্ডিডেট। দিদি আপনি কেন কি কোশ্চেন করছেন আমি বুঝতে পারছি না। আমি আপনাকে একটা জিনিস বললাম কি, দেখুন আমরা দিদির সঙ্গে লয়াল লোক, দিদির লয়াল সেক্টর। আমি বিজেপি যাওয়ার প্রশ্ন, মানে এটা আপনি প্রশ্ন করছি, আমি কি উত্তর দেবো আমি বুঝতে পারছি না। কেন আমি তো না, টিএমসি কারণ আমরা দেখেছি বহু তাবড় তৃণমূল নেতা বিজেপিতে যান। সেই তো আপনাকে উত্তর দিলাম। আমি তো অ্যাডভান্সে আপনার ভয়ের লোভের কোনো উত্তর নেই। কার কাছে উত্তর? কোনো দেখুন, একটা পিউরিফিকেশন ড্রাইভ চলে ওখানে। আপনার কাছে সিবিআই ইডি কোনো কেস আছে, আপনি বিজেপিতে চলে যান, সব কেসটা কোর্ট স্টোরেজ হয়ে গেছে। একটাই কেসে তৃণমূলের লোকে ডাকানো হচ্ছে, কিন্তু তৃণমূলের লোক যা বিজেপিতে গেছে ওনাকে ডাকানো হচ্ছে না। ঠিক, এখানে আমার একটা জানার আছে যে আপনি তৃণমূলের ক্যান্ডিডেট হওয়ার পরে আপনাকে সারদা ক্যান্ডিডেট ডাকা, কারণটা কি? আমি তো বললাম একটু, ওরা চেয়েছে কি আমরা মেন্টাল হ্যারাসমেন্ট করা, পলিটিক্যালি যদি পারছেন না তাহলে এইরকম মামলা করা, এই ডিস্টার্ব করা, আমাকে ক্যাম্পেনিং দিকে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেওয়া। আমি ওখানে বসবো, আমি ওদের ক্যাম্পেনিং করতে পারবো। দিস ইজ আনফর্চুনেট, কিন্তু ইডি ইজ আ সেন্ট্রাল এজেন্সি। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন্স আছে, আমাদের ইন্ডিয়ান যা ল আছে। আমি একটা ল মেকার ছিলাম ফর 6 years। আমার ইন্ডিয়ান জুডিশিয়ারি, ইন্ডিয়ান ল সিস্টেম, লিগাল সিস্টেম আমার পুরো ভরসা আছে। আর আমি ইডির সঙ্গে পুরো কোঅপারেট করি। আমিও সেখানেও গিয়েছিলাম, ওনার সঙ্গে দেখা করলাম। ওই জন্যই আমি ওখানে 2 ঘন্টা এসেছিলাম। ওনার নানা রকমের ডকুমেন্টস চেয়েছিল, আমার যা আমাকে আগে বললো আমি সেটা নিয়ে গেছিলাম। যেগুলো এফেক্ট করতে পারে সেটা আমি জানি না। দেখুন, আমরা মানুষ আমাকে জিজ্ঞেস করলে আমি সব বুঝিয়ে দিচ্ছি, যেরকম আপনাকে বোঝাচ্ছি। প্রবলেম হচ্ছে দে আর আস্কিং ফর দ্য সেম ডকুমেন্টস উইচ আই গেভ দেম 7 years ago। অ্যান্ড ইডি একটা ফানি জিনিস। দেখুন, সিবিআই ইডি আমি একটা ফানি জিনিস বলবো। সিবিআই যখন ডকুমেন্ট নেয় একটা পাবনি, একটা রিসিট দিয়ে দেয়। ইডি কোনোদিন রিসিট দেয় না, ওখানে বলছে সিস্টেম নেই। ওরা আজকে ওরা 7 বছর আগে যে ডকুমেন্ট আমার কাছে কিছু কিছু আছে, আমি ওনাকে দেখালাম যে 7 বছর আগে এটা দেওয়া হয়েছিল, ওরা হচ্ছে না আমাকে। ভোটে কি হবে আমি সেটা তো আমি বলতে পারি না। দেখুন, লোকের এক একটা লোক কী ভাবছে আমি জানি না। দেখুন, কিন্তু যদি 7 বছর আপনাকে লেগে গেল, মানে আপনি শুধু ডকুমেন্ট নিচ্ছে, এখন পর্যন্ত ইডি আমাকে কোনো চার্জশিটে নেই, আমাদের উপরে কোনো অ্যাকুইজিশন নেই, আমার উপরে কোনো মামলা নেই। আমার কাছে শুধু কিছু ডকুমেন্ট চেয়েছে ফর ক্রস ভেরিফিকেশন, আমরা সেটা দিয়ে দিচ্ছি। আর ওটাও মানে আমি নিজে ডাইরেক্টলি ইনভলভ নেই। এরকম অনেক কিছু লোক আছে যারা ডাইরেক্টলি ইনভলভ আছে।
আমি কোনো কোম্পানির মালিক আছে, আমি তো শেয়ার হোল্ডার। আমি যদি ব্যবসা করি একটা কোম্পানিতে, যদি 10 জন শেয়ার হোল্ডার, আমি এর মধ্যে একটা শেয়ার হোল্ডার। ওই কোম্পানির যদি সারদার সঙ্গে কিছু কাজ করেছে, ওরা ডিটেল চেয়েছে, আমি ওই ডিটেলটা আপনাকে প্রোভাইড করে দিচ্ছি। এখানে আপনি তো একটু বলা দরকার, একদম প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, একটা দারুণ জিনিস হচ্ছে। এবার প্রণববাবু ছিলেন ওই সময় যখন এই লটা পাস হলো, আমিও পার্লামেন্টে ছিলাম। আপনি চিটফান্ড টাকা দিয়ে এক কাপ চা, 2 টাকার এক কাপ চা যদি খেয়ে, আমার তো প্রধানমন্ত্রী টেক্স এ লট অফ প্রাইড না, দ্যাট হি ওয়াজ এ চায়ওয়ালা, তো উনি হয়তো এই দুগ্ধটা কোনোদিন বুঝতে পারবেন। এক কাপ চা 2 টাকা খেয়ে নেবেন, তাহলে দ্যাট ইজ অলসো প্রসিড অফ ক্রাইম। ওই 2 টাকাটা ওরা চেয়েছে ওই চাওয়ালা থেকে রিকভার করে না। ওই চাওয়ালা বলছে আমি তো প্রায় 2 টাকা তোমার কাছে পেয়েছি, ওর মধ্যে কিছু দুধের জন্য খরচা হয়েছে, কিছু চাপাতির জন্য হয়েছে, কিছু চিনির জন্য, ভাড়ের জন্য, আমার লেবার আছে, আমি যে স্টল করে রেখেছি ভাড়া আছে, তো আমি কীরকম এটা করবে? একটা বুঝতে হবে কি জেনুইন ট্রানজ্যাকশন কি আছে। যা আমি কি জানতাম কি ও চিটফান্ড টাকা আছে কি কি টাকা আছে? আমি তো ডে টু ডে কাজ দেখতাম না, আমি একটা শেয়ার হোল্ডার ছিলাম। আমরা একটা এজিএমে যাই, মনে চিটফান্ড টাকাটা আছে কি টাকাটা আছে, একটা কোম্পানি এসলো, আপনাকে কাজ দিল, আপনি টেন্ডার করলেন, কাজ পেয়ে গেলেন। কি বলে হচ্ছে জিতবে? সেটা তো এখানকার মানুষকে আপনি জিজ্ঞেস করে বলুন। আমার তো আপনার কি confidence- মনে হচ্ছে? না, আমি তো পুরো ফুল কনফিডেন্স। আমার মনে হচ্ছে আমি দিদির একটা পার্ট প্লে করবো, একটা রোল প্লে করবো। আই উইল বি ওয়ান অফ দ্য 200 এমএলএ যারা টিএমসি বিধানসভাতে যাবে, আর আমরা একসঙ্গে দিদিকে আমাদের মুখ্যমন্ত্রী হয়ে দেখবো, আর জোড়া সাপুর যোগের বেঙ্গলের জন্য আমরা সার্ভিস করবো।